ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমাদের সামনে উপস্থিত করা হলো বেদান্ত দর্শন থেকে একদম এক্সাম ওরিয়েন্টেড লাস্ট মিনিটের জন্য। তোমরা জাস্ট বইটা ওপেন করবে। এটা হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ পাবলিকেশনের যে এই বইটা রয়েছে, এই বইটা থেকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি। ইভেন কি তোমাদের সামনে রায় মার্টিন অথবা তোমার ছায়া পাবলিকেশন যা রয়েছে, জাস্ট তোমাদের সম্পূর্ণ বইটা উঠিয়ে দিচ্ছি। কিচ্ছু পড়তে হবে না, যে কয়েকটা লাইন পড়তে বলবো শুধুমাত্র সেই কয়েকটা, কিছু পড়তে হবে না। এগুলো পরীক্ষার জন্য কিছু পড়া লাগবে না। থার্ড সেমিস্টারে অতিরিক্ত কিছু পড়তে হয় না, জাস্ট এমসিকিউ থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটা লাইন পড়তে হবে, এটা লাইন পড়তে হবে, এটা লাইন পড়তে হবে, আর কিছু পড়া লাগবে না। যে কয়েকটা বিষয় তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি, আন্ডারলাইন করেছি এবং তোমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো উপস্থিত করেছি। জাস্ট এই কয়েকটা লাইন পড়বে পরীক্ষার জন্য, এক্সট্রা কোনো কিছু পড়বে না। তো লাস্ট মিনিটের জন্য অবশ্যই কিন্তু চোখ বুলিয়ে যাবে যে কিভাবে পড়তে হয় দেখে নাও। এমসিকিউ তোমরা কিভাবে সলভ করতে হয়, দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে খুব তাড়াতাড়ি কিন্তু সিলেবাস শেষ করতে হয়। চলো স্টার্ট করা যাক আজকের এই ক্লাসের মধ্যে। সো তোমরা জানো আর কি যে বেদান্ত দর্শন থেকে টোটাল 8 নাম্বার থাকছে। প্রথমত এখানে লিখে রেখেছি বেদান্ত দর্শন খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা জানো 40-এর মধ্যে কমসে কম 12 নম্বর পেতে হবে পাস করার জন্য, বুঝতে পেরেছো? 12 নম্বর পেতে হবে। আর এই বেদান্ত দর্শন এমন একটা চ্যাপ্টার যেখানে পুরো 12-র মধ্যে 8 নম্বর তোমাকে প্রোভাইড করছে, বুঝতে পারছো? খুব গুরুত্বপূর্ণ এই চতুর্থ অধ্যায়টা কিন্তু, ঠিক আছে? অতিরিক্ত কিছু পড়া লাগবে না। চলো স্টার্ট করে যাক কীভাবে পড়তে হবে, জাস্ট লাইন বা লাইন দেখে নাও। হ্যাঁ, আর একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকোতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, অথবা সাজেশন পাওয়ার জন্য ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে। আর এর আগে কিন্তু বেদান্ত দর্শনের উপর সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। টেক্সট কীভাবে পড়তে হয় দেখো। প্রাচীন ভারতীয় দর্শনের চিন্তার আকার গ্রন্থ বা মূল উৎস হচ্ছে কি বেদ। এটা আমাদের প্রথমত মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রাচীন ভারতীয় দর্শনের চিন্তার কি মূল উৎস হচ্ছে বেদ, এটা জানবো আমরা। তাহলে এখানে যদি কোশ্চেন দিতে পারে যে প্রাচীন ভারতীয় দর্শনের যে মূল উৎস কি বেদ, আর কিছু মনে রাখবো না, হয়ে গেল। বিভিন্ন সময় বিভিন্ন ঋষিমণি বা আচার্য যখন চিন্তার যে সত্য দুর্ঘটনা হয়েছিল, এগুলো লাগবে না, কিছু পড়তে হবে। এইখান থেকে পড়ো। এই অর্থে বেদের উপরিশেষ, ঠিক আছে? এই অর্থে কি রাখা হয়েছে, কি অপরিশেষ বলা হয়। এটাও ইম্পর্টেন্ট নাই, ঠিক আছে? পরবর্তীতে আমি বুঝতে পেরেছি এটাও ইম্পর্টেন্ট নাই, পরীক্ষায় আসবে না, আসেনি পরীক্ষায়। শুধুমাত্র এই প্রথম লাইনটা একটা শব্দ মাথায় রাখবো, ঠিক আছে? আর কিছু লাগবে না। এরপরে চলে এসো, এরপরে কি পড়তে হবে আমাদের? এরপরে পড়তে হবে যে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, ঠিক আছে? মানে শুনে শুনে এটাকে মুখস্থ করা হতো, বা বেদের অপর নাম হচ্ছে কি শ্রুতি, এটা আমরা মাথায় রাখবো। এরপর চলে আসবো আমরা, এই যে দেখো এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, অপর নাম হচ্ছে শ্রুতি, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা দুটো জিনিস মাথায় রাখলাম, যে প্রাচীন ভারতীয় দর্শনের চিন্তা ভাবনার আকার বা মূল উৎস কি রয়েছে, বেদ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে, বেদের অপর নাম কি শ্রুতি। টোটাল বেদ হচ্ছে 4খানা, কয়খানা বলো? টোটাল বেদ হচ্ছে 4খানা। এক, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। মুখস্থ করো, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। WBCS আসা কোশ্চেন, বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই বেদগুলোর নাম, ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে? আশা করি মুখস্থ হয়ে গেছে। প্রতিটি বেদের আবার 4টি অংশ রয়েছে। যদি প্রশ্ন আসে যে প্রতিটি বেদ হচ্ছে 4খানা, প্রতিটি বেদের আবার কয়টি অংশ রয়েছে, 2টি, 3টি, 4টি, এই মতন প্রশ্ন দিবে। বেদ টোটাল কয়খানা রয়েছে, বারবার পড়ো, আমার সঙ্গে কথা বলো, মুখে উচ্চারণ করো, কোনো কিছু লিখতে হবে না, জাস্ট মুখস্থ করো, আর কিছু লাগবে না, ঠিক আছে? বেদের টোটাল বেদ কয়টা রয়েছে, 4টা। এক, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই প্রতিটি বেদের আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে 4টে করে অংশ রয়েছে। তথা কি রয়েছে, কি সংহিতা, ব্রহ্ম, আর আরণ্যক, আর উপনিষদ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি 4টে অংশ রয়েছে। এরপরে কি বলা হচ্ছে, সংহিতা হলো বৈদিক মন্ত্র, এটাও ইম্পর্টেন্ট। তাহলে সংহিতা কি, এই মতন প্রশ্ন হতে পারে যে বেদান্ত দর্শনের মধ্যে বৈদিক মন্ত্র হিসাবে কোনটাকে নির্দিষ্ট করা হয়, সংহিতা, ব্রহ্ম, আরণ্য, উপনিষদ, প্রশ্ন থাকবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, কিছু পড়া লাগবে না, যে কয়েকটা পয়েন্ট বলছি শুধুমাত্র এগুলোই পড়ো, আর এগুলো পরীক্ষাতে এসেছে আর আসবে কিন্তু, গাদি পড়া লাগবে না। নেক্সট চলে এসো, বৈদিক যুগের কবিরাই সংহিতার রচয়িতা। এই যে দেখো, সংহিতা কে রচনা করেছেন, এটা চাইলে আর কি মনে রাখতে হবে, একটু তো কমন সেন্স, ঠিক আছে? অত ইম্পর্টেন্ট নয়, তবে এইটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এরপর চলে এসো, এরপরে কি রয়েছে, সংহিতা বৈদিক, আচ্ছা। এরপর চলে এসো, সংহিতার পরবর্তী অংশ হচ্ছে কি ব্রহ্ম। সংহিতার পরবর্তী অংশ, এটাও লাগবে না, অতটা ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, এরপর চলে এসো, অরণ্যক সংহিতা, আচ্ছা।
অরণ্যকে পরবর্তী বৈদিক সাহিত্যের সর্বশেষ উপনিষদ। সর্বশেষ কি হচ্ছে? উপনিষদ। মানে সর্বশেষ অংশ কি হচ্ছে? উপনিষদ। মানে বৈদিক বা বেদের সর্বশেষ অংশ কি রয়েছে? উপনিষদ। এটা তাহলে কি কি আমরা মনে রাখবো? চারটে বেদের নাম মনে রাখবো। চারটে বেদের প্রতিটা অংশ রয়েছে। একটা হচ্ছে কি সংহিতা, ব্রহ্ম, অরণ্য, উপনিষদ। সংহিতা হলো কি বৈদিক মন্ত্র রয়েছে, আর সর্বশেষ অংশ হচ্ছে কি উপনিষদ। আর কিছু মনে রাখার দরকার নেই, পরীক্ষার জন্য ডান। এরপর এইখানে দেখো, এই যে লাল কালার রয়েছে, উপনিষদ বৈদিক সাহিত্যের শেষ স্তর হওয়াকে বলা হয় বেদের। এই যে দেখো এখানে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। উপনিষদ বৈদিক সাহিত্যের শেষ স্তর হওয়ায় তাকে বলা হয় বেদান্ত বা বেদান্ত, মানে বেদের অন্ত বা বেদান্ত বলা হয়। তাহলে বেদান্ত দর্শন যে আমরা পড়ছি, বেদান্ত দর্শন কোথা থেকে উৎপত্তি হয়েছে? প্রকৃতপক্ষে যদি দেখা যায় উপনিষদের থেকে এর কি এসেছে। মানে উপনিষদ হচ্ছে কি বেদের শেষ অংশ, অর্থাৎ বেদের শেষ অংশ, সেজন্য বলা হয় বেদের অন্ত, মানে বেদান্ত মানে সর্বশেষ অংশ। বাস, আর কিছু লাগবে না, ঠিক আছে? এই পর্যন্ত ডান। এরপর চলে এসো, এরপরে কি বলা হচ্ছে? মানে বেদের শব্দের অর্থ কি রয়েছে? বেদ প্লাস অন্ত, সন্ধি বিচ্ছেদ করেছে বেদের অন্ত। তাহলে বেদের এখান থেকে মনে রাখো যে বেদের শেষ অংশ হচ্ছে কি বেদান্ত। ওকে, তাহলে বেদ হচ্ছে কি বেদ শব্দের ভারতীয় দর্শনের উপনিষদকে বলা হয় বেদের অন্ত। একদম ঠিক আছে, আর কিছু লাগবে না। এই দেখো, উপনিষদকেই বেদান্ত বলা হয়। এই যে দেখলো, ইতিপূর্বে আমরা যে পড়লাম উপনিষদকে কি বলা হয়? বেদান্ত বলা হয়। বাস, আর কিছু লাগবে না। এরপর চলে এসো, তাহলে এখান থেকে একটা লাইন মনে রাখবো আমরা, ঠিক আছে? বাস এইটুকু শুধু। সন্ধি বিচ্ছেদ আসবে না কখনো, আর আসে উনি পরীক্ষায়, ঠিক আছে? আমার মনে হয় না যে আসবে। এরপর চলে এসো, ব্রহ্ম হলো কি বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি, অর্থাৎ বেদান্ত দর্শনের মূল আলোচনা কি? সেটা হচ্ছে কি ব্রহ্মকে নিয়েই কিন্তু পুরো আমরা, অর্থাৎ বেদান্ত দর্শন কিন্তু আলোচনা করব। কাকে নিয়ে আমরা আলোচনা করব? ভেরি ইম্পর্টেন্ট। কাকে নিয়ে আলোচনা করব বলো? বেদান্ত দর্শনে আমরা কাকে নিয়ে আলোচনা করব? ব্রহ্মকে নিয়ে আলোচনা করব। আমি বারবার তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। আমি ভাবছিলাম যে 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করব, কিন্তু না, একটু মুখস্থ করো তোমরা, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে কথা বলো। তাহলে কি বলা হচ্ছে কি বেদান্ত দর্শনের মূল আলোচনা বিষয় কি রয়েছে? ব্রহ্মকে নিয়ে, ব্রহ্মকে নিয়ে আলোচনা হচ্ছে এখানে, ঠিক আছে? এরপর দেখো, বিশ্বজগতের অন্তরে এক সর্বোপরি চৈতন্য সত্তা আছে। এই চৈতন্য সত্তাকে বলা হয় কি ব্রহ্ম, অর্থাৎ এক ঈশ্বরের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলা আছে? বিশ্বজগতের অন্তরে এক সর্বোপরি চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তাকে বলা হয় ব্রহ্ম। প্রশ্ন পুরো লাইনটা তুলে দিয়ে বলবে একে কি বলা হয়? ব্রহ্ম বলা হয়, আত্মা বলা হয়, মানে বিভিন্ন টাইপের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? এই মতন করে তাহলে লাইনটা পুরো তুলে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। আর লাগবে না কিছু। এরপর চলে এসো নিচে, উপনিষদ। উপনিষদের সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, অতটা লাগবে না, চাইলে এগুলো দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? উপনিষদের বৈদিক, আচ্ছা, বৈদিনী পরিষদ বলা হয়। এই যে উপনিষদকে বলা হয় কি বেদোপনিষদও বলা হয়, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নেই, তার চালিয়ে দেখতে পারো, ঠিক আছে? তার মানে এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট নেই, শেষ খেলা। এখানে কি বলা হচ্ছে কি মানে উপনিষদকে বেদান্ত বলার মানে কারণ কি? দরকার নেই, কিছু লাগবে না, ওগুলো পরীক্ষা দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, ওগুলো সব পেয়ে যাবো। এইখানে চলে সব ভেরি ইম্পর্টেন্ট, উপনিষদের সংখ্যায় কি বলা হয়েছে কি বৈদিক যুগের দার্শনিক চিন্তা, বৈদিক যুগের দার্শনিক চিন্তা বেদের উপনিষদের অংশ প্রকাশিত হয়, ঠিক আছে? এরপরে টোটাল দেখো, উপনিষদ টোটাল রয়েছে 108খানা। কয়খানা রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, 108খানা। তা এর মধ্যে হচ্ছে প্রাচীন উপনিষদ হচ্ছে 12টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কটা হলো? 12টা। মুখস্থ করো, ঠিক আছে? এর মধ্যে কি কি রয়েছে আমার মনে হয় এগুলো মুখস্থ করে রাখলে একটুখানি হয়তো উপকার হতে পারে আর কি, ঠিক আছে? এই ক স্তম্ভের সঙ্গে খ মিলানোর ক্ষেত্রে দিয়ে দেয় সাধারণত। কি বলা হয়েছে কি ঐতরীয়ের, তারপরে তোমার কোষিত কি রয়েছে, তারপরে কি রয়েছে ছন্দক্য রয়েছে, কেন রয়েছে, কট রয়েছে, লাগবে না, বাদ দাও, মুখস্থ করার দরকার নেই, এতগুলো আসেইনি পরীক্ষাতে, ঠিক আছে? দেখেছিলাম আর কি বিগত কোশ্চেন কই গেল, এইখানে রয়েছে, এই যে এটা সরি, এটা বাংলা রয়েছে, যাই হোক কোথায় চলে গেল, মানে আছে কিন্তু আশেপাশেই পাচ্ছি না, চলে গেল কোথায়, যাই হোক। এই চলো, তাহলে কি বললাম যেন, যে মানে প্রাচীন উপনিষদ কটা রয়েছে? 12খানা। টোটাল উপনিষদ কটা রয়েছে? 108খানা। WBCS আসা কোশ্চিয়ান, ঠিক আছে? প্রচুর, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাই হোক না কেন, এরপরে আমাদের কি বলতে হবে, কি পড়তে হবে এখানে? এই 12টি উপনিষদের মধ্যে গণ্য করা হয়, আচ্ছা,
হুম 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 আর লাগবে না, চাইলে এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে, পুশ করে এগুলো তোমরা দেখে নিতে পারো এক্সট্রা হিসাবে, অতটা ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট চলে আসবো আমরা এখানে উপনিষদ থেকে বেদান্ত দর্শনের উদ্ভব। এই যে দেখতে পাচ্ছ টোটাল হেডিংই করে দিয়েছে। তাহলে উপনিষদ থেকে কোথা থেকে উৎপত্তি হচ্ছে? উপনিষদ থেকে বেদান্ত দর্শনের উদ্ভব হচ্ছে। আর বেদান্ত দর্শনের মূল আলোচনার বিষয় কি বলো? বেদান্ত দর্শনের মূল আলোচনার বিষয় হচ্ছে কি? ব্রহ্ম, তাই না? ব্রহ্মকে নিয়ে তিনারা আলোচনা করছেন। এইখানে দেখো, এইখানে কি বলা হচ্ছে? বিভিন্ন উপনিষদে, আচ্ছা ব্রহ্মকেই এই যে পরমাত্মা বলা হয়েছে, ওই একই কথা বল, এক চৈতন্যময়, এক চৈতন্যময় পরমার্থ সত্য ব্রহ্ম হলেন জগতের মূল উৎস। ঠিক আছে, ওই একই কথা উপরে যেটা আর কি পরে আসলাম আমরা, ঠিক আছে, ওই তো বললাম না যে ব্রহ্ম কাকে বলে? মহর্ষি বদ নারায়ণ বা বদ নারায়ণ, কোথায় বদ পাবে কোথায় বদ পাবে, ঠিক আছে, তো বদ বয়াকার দ বদ ইম্পর্টেন্ট সবচেয়ে। মহর্ষি বদনারায়ণ ব্রহ্মসূত্রের রচনা বা উদ্ভাবক। কিছু মনে না রাখলে এইটা ভেরি ইম্পর্টেন্ট, ব্রহ্মসূত্রের মানে উদ্ভাবককে খুব ইম্পর্টেন্ট, আসার প্রবল সম্ভাবনা আছে। যদি 2025 সালে না এসে থাকে, তোমাদের 2026-27 যারা পরীক্ষা দিতে চলেছ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ফলে তোমরা এটাকেও মিস করবে না। তাহলে কি দেখলাম আমরা? যে মহর্ষি বদনারায়ণ হচ্ছে কি? ব্রহ্মসূত্রের রচয়িতা, এক নম্বর। এরপর চলে এসো, আর এগুলো কিছু আমি কিন্তু পড়ছি না, শুধুমাত্র যেগুলো আমি মার্ক করে রেখেছি শুধু এগুলোই পড়ো, ঠিক আছে। এরপর চলে এসো, মহর্ষি বদনারায়ণকে ভাই বিশ্বাস করো, বিগত বছরে অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দিয়েছে, মানে 25-26-এ যারা সেশনে পরীক্ষা দিয়েছে, বিশ্বাস করো 40-এর মধ্যে 37টা এমসিকিউ হুবহু নোট থেকে কমন দিতে পেরেছি, এটা গর্ব করে, ঠিক আছে। যথেষ্ট এক্সপিরিয়েন্স দিয়ে পড়াচ্ছি দর্শনের ক্ষেত্রে, আজকে নয় 2020 থেকে পড়াচ্ছি, ঠিক আছে। বিশ্বাস রাখো, নিশ্চিত থাকো, যেগুলো পড়তে বলছি সেগুলো ভালো করে পড়ো। হ্যাঁ, এক্সট্রা হিসাবে কিন্তু 8 নম্বর মানে কি প্রচুর নিখুঁতভাবে পড়তে হবে, ঠিক আছে। একটা ক্লাসের মধ্যে সমাপ্ত হবে না, 3টে ক্লাসের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করবো। কটা ক্লাস বলো? 3টে ক্লাসের মধ্যে বেদান্ত দর্শনটা কমপ্লিট করবো, ঠিক আছে। আমি একটু স্পিডে কথা বলছি, অতিরিক্ত স্পিড দিও না ইউটিউবকে, ঠিক আছে। ওকে, স্পিড বাড়াবে না, আমি তো বুঝতে পারবে না। আমি তাড়াতাড়ি চেষ্টা করেছি শেষ করার। এরপর চলেছে এখান থেকে, মহর্ষি বদনারায়ণকে বেদান্ত দর্শনের প্রবর্তক বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মহর্ষি বদনারায়ণকে বেদান্ত দর্শনের প্রবক্তক বলা হয়, যে বললাম না? তাহলে মহর্ষি বদনারায়ণকে বেদান্ত দর্শনের প্রবক্তক বলা হয় এবং ব্রহ্মসূত্রের রচয়িতা তিনি, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, হুম এরপরে কি পড়তে হবে? এখান থেকে ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন বা সংক্ষেপে বেদান্ত সূত্র। এই যে দেখো, খুব ইম্পর্টেন্ট এই লাইনগুলো, এটা একদম মিস করবে না, ঠিক আছে। ব্রহ্মসূত্রের কয়েকটা নাম রয়েছে, কি কি নাম রয়েছে? এক হচ্ছে কি বেদান্ত দর্শন সূত্র, মানে বেদান্ত সূত্র বলা হয়, শারীরিক মীমাংসা বলা হয়, উত্তর মীমাংসা বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ব্রহ্মসূত্র অপর নাম হচ্ছে, মানে ব্রহ্মসূত্রের অপর নাম হচ্ছে এগুলো কি? বেদান্ত সূত্র, শারীরিক, মুখস্থ করো, বেদান্ত সূত্র, শারীরিক সূত্র, শারীরিক মীমাংসা আর উত্তর মীমাংসা, খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপর কি বলা হচ্ছে? ব্রহ্মসূত্র বেদান্ত, এদের বলো ব্রহ্মসূত্র বেদান্ত সূত্র বলা হয়, মানে ব্রহ্মসূত্রকে বেদান্ত সূত্র বলা হয়, ঠিক আছে। এই একটা বিষয়, তাহলে এগুলো হয়ে গেল আমাদের। তাহলে বেদান্ত দর্শনের যে মূল স্থাপিত কে করেছেন? মহর্ষি বদনারায়ণ, তাই না? তিনার বিখ্যাত বইয়ের নাম কি? ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের অপর নাম কি বলো? ব্রহ্মসূত্রের অপর নাম হচ্ছে কি? বেদান্ত সূত্র, শারীরিক মীমাংসা আর উত্তর মীমাংসা, মনে থাকবে। এরপরে চলে এসো, আর কিছু পড়তে হবে না। মহর্ষি জমিনি তার মীমাংসা সূত্রে বোঝাচ্ছে, এখন লাগবে না। এই জন্য জেমিনির সূত্রকে বলা পূর্ব মীমাংসা, এটাও লাগবে না। এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখো, এই লাইনটা একটু আগাছা হয়ে গেছে, মানে অস্পষ্ট শো হচ্ছে বইয়ের মধ্যে। দেখো কীরকম হয়েছে কি? বদনারায়ণ ব্রহ্মসূত্রের অপর নাম হচ্ছে উত্তর মীমাংসা। বদনারায়ণের যে ব্রহ্মসূত্র, আরেকটা নাম কি বলছে? উত্তর মীমাংসা কথা বলা হচ্ছে, কি? উত্তর মীমাংসা। এই যে আমরা বললাম না এখানে, এই যে উত্তর মীমাংসা বললাম না? মানে প্রশ্ন দেখবে ভালো করে আর কি, যে কোনটার কথা বলছে। মানে ব্রহ্মসূত্রের অপর নাম কিন্তু সংক্ষেপে এগুলোকে বলা হয়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে এগুলো সংক্ষেপে বলা হচ্ছে, কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে কি? ব্রহ্মসূত্রের অপর নাম কি? উত্তর মীমাংসা। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো 3টা স্টার মার্ক করা রয়েছে, আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর চলে এসো, বেদান্ত দর্শনের ভিত্তি, ভেরি ইম্পর্টেন্ট এই একটা টপিক, ঠিক আছে। বেশি না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। এইটুকু মাত্র, এই কয়েকটা লাইনে যে গোল করে রয়েছে এটা পড়বো আমরা। এইটা পড়ার পর আমরা এই ব্রহ্মসূত্রের উপর যে রচিত বিভিন্ন ভাষ্য বা মতবাদ, এইগুলো একটা আমি চাইলে আর কি দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করবো, ঠিক আছে। কারণ
এখানে একটু আলোচনার বিষয় রয়েছে এখান থেকে, ঠিক আছে, কারণ 8 নম্বর তো একটু নিখুঁতভাবে পড়তে হয়, ঠিক আছে। এই পর্যন্ত আমরা কমপ্লিট করব। তারপরে অদ্বৈতবাদ যেটা রয়েছে আমাদের, যে শঙ্করাচার্যের মতবাদটা আমরা পরবর্তীতে পড়বো। চলো তাহলে আমরা ভিত্তিটা একটুখানি দেখে নিই, ঠিক আছে। ভিত্তি আমাদের কি রয়েছে, বেদান্ত দর্শনের ভিত্তি কি রয়েছে। বেদান্ত দর্শনের ভিত্তি হচ্ছে কি, এখান থেকে দেখো, বেদান্ত দর্শনের অধিকাংশ দার্শনিকের তত্ত্বের মূল উৎস হচ্ছে কি উপনিষদ। এটা আমরা প্রথম থেকে জেনে আসছি যে বেদান্ত দর্শনের অধিকাংশ বলো বা অল্প বলো বা উৎপত্তি বলো, কোথা থেকে, উপনিষদ থেকে কিন্তু উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। এরপরে চলে এসো, সেই জন্য উপনিষদকে বলা হয় কি, বেদান্ত দর্শনের ভিত্তি বলা হয়, একদম ভিত্তি হিসাবে স্বীকার করা হয়। দেখতে পাচ্ছ, ভিত্তি হিসাবে স্বীকার করা হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। উপনিষদে কি বলা হয়, বেদান্ত দর্শনের ভিত্তি হিসাবে স্বীকার করা হয়। কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট আছে এখানে। এরপরে চলে এসো, এখান থেকে পড়ো উপনিষদ। এই দেখো এখান থেকে লেখা হচ্ছে, তবে উপনিষদ বেদান্ত দর্শনের একমাত্র ভিত্তি নয়। এই দেখো এখানে কিন্তু অবলিক করে দেওয়া হয়েছে। এখানে কি বলছে, তবে উপনিষদ বেদান্ত দর্শনের একমাত্র ভিত্তি নয়, আরও কয়েকটা ভিত্তি রয়েছে। মানে বিশেষ করে বলা যেতে পারে 100%কে বিভক্ত করো, 100 দিয়ে ধরে রাখো যে 60% হয়ে গেল আমাদের এটা, আর বাকি যে 40% থাকছে, মানে 60% কোনটা, এই উপনিষদ, ঠিক আছে। উপনিষদ মানে হচ্ছে সবচেয়ে ভিত্তি স্থাপন করছে। বেদান্ত দর্শনের ভিত্তি কতটা, 60% কাজ করছে, মানে ঠিক আছে, বেদান্ত দর্শন স্থাপন করার ক্ষেত্রে উপনিষদ কাজ করছে, আর 40% কাজ করছে এইগুলো। এই যে ভগবদ্গীতার নাম রয়েছে, ব্রহ্মসূত্রের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো সামনের দিকে পাবো আমরা। তবে এই যে বলছে উপনিষদ, তার মানে আমরা যেইভাবে মানে অপশন থাকবে সেই অনুযায়ী কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে। উপনিষদকে বেদান্ত দর্শনের ভিত্তি বলে স্বীকার করা হয়, এবং তবে কি বলছে এখানে দেখো, তবে উপনিষদ বেদান্ত দর্শনের একমাত্র ভিত্তি নয়। উপনিষদ, ভগবদ্গীতা এবং কি বলা হচ্ছে ব্রহ্মসূত্র, এটা মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র এটা মুখস্থ করো, ব্রহ্মসূত্র। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো সামনের দিকে কি বলা হচ্ছে কি, এই তিনটি একত্রে বেদান্ত দর্শনের ভিত্তি। তাহলে এখানে তোমাদের অপশন দিবে, অথবা তোমার কয়স্তম্ভের সংখ্যা, অথবা সত্য মিথ্যা নির্ণয় করতে দিবে। ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করো। কি, 1 নম্বর হচ্ছে কি উপনিষদ, মানে বেদান্ত দর্শনের ভিত্তি কি কি, মানে বেদান্ত দর্শন কোথা থেকে নেওয়া হয়েছে, কোনখান থেকে আর কি গৃহীত হয়েছে, তার চিন্তাভাবনাগুলো, দার্শনিক চিন্তাভাবনা কোথা থেকে এসেছে। 1 উপনিষদ, বলো আমার সঙ্গে, উপনিষদ। 2 ভগবদ্গীতা। 3 ব্রহ্মসূত্র। এই তিনটা, আবার বলছি, উপনিষদ, ভগবদ্গীতা, ব্রহ্মসূত্র। বলো, উপনিষদ, ভগবদ্গীতা, ব্রহ্মসূত্র, হয়ে গেছে। এরপরে চলে এসো, এরপরে কি বলা হচ্ছে, উপনিষদকে বেদান্ত দর্শনের শ্রুতি প্রস্থান বলা হয়। খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে একটা কোশ্চেন আসবেই তো আসবে, 100% লিখে রাখো। অর্থাৎ বেদান্ত দর্শনের যে ভিত্তি রয়েছে, এইখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন, 8 নম্বর, মানে 8টা কোশ্চেন হবে তো, 8টার মধ্যে 1 থেকে 2টো কোশ্চেন শুধুমাত্র এইখান থেকে পাবে। খুব ইম্পর্টেন্ট রয়েছে, সামনে আলোচনা করছি, দেখো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই পার্টটা কিন্তু, এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখো কি বলছে এখানে, যে উপনিষদকে কি বলা হয়, বেদান্ত দর্শনে কি বলা হয় উপনিষদকে, শ্রুতি প্রস্থান বলা হয়, শ্রুতি প্রস্থান বলা হয়। ভগবদ্গীতাকে কি বলা হয়, স্মৃতি শ্রুতি প্রস্থান বলা হয়। ভগবদ্গীতাকে কি বলা হয়, স্মৃতি প্রস্থান বলা হয়। আর ব্রহ্মসূত্রকে কি বলা হয়, ন্যায় প্রস্থান বলা হয়। মনে থাকবে, 1 নম্বর বলো, উপনিষদকে কি বলা হয়, শ্রুতি প্রস্থান। ভগবদ্গীতাকে কি বলা হয়, শ্রুতি প্রস্থান, ঠিক আছে। এটা ভুল হলো, স্মৃতি প্রস্থান। ভগবদ্গীতাকে মানে প্রস্থান বলা হয়। এরপরে ব্রহ্মসূত্রকে কি বলা হয়, ন্যায় প্রস্থান বলা হয়। খুব ইম্পর্টেন্ট। এই দেখো, এই তিনটি প্রস্থান একত্রে বলা হয় কি, প্রস্থান ত্রয়। ত্রয় মানে কি, 3, ত্রয় মানে 3, আর প্রস্থান দেখো প্রত্যেকটা শব্দের সাথে প্রস্থান লেখা আছে না, জাস্ট অ্যাড করে দাও, প্রস্থান ত্রয়। অর্থাৎ কি বলবে, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান, এই তিনটাকে একত্রে কি বলা হয়, প্রস্থান ত্রয় বলা হয়। ত্রয় মানে কি, 3 বলা হয়। তাহলে উপনিষদকে কি বলা হয়, ভগবদ্গীতাকে কি বলা হয়, ব্রহ্মসূত্রকে কি বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, ঠিক আছে। প্রবল সম্ভাবনা রয়েছে আসবেই কিন্তু। তবে দেখো এখান থেকে বলা হয়েছে, তারপরে আর পড়তে হবে না। তবে এই প্রস্থানের মধ্যে ন্যায় প্রস্থান বা ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনের মূল দার্শনিক ভিত্তি। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে আমরা কি বুঝলাম, তবে বেদান্ত দর্শনে বলা হচ্ছে কি, এই যে প্রস্থান ত্রয়, এই যে দেখো ভালো করে বুঝবে, প্রস্থান ত্রয়, এই যে 3টা প্রস্থানের কথা বলো তো, এই 3টার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলছেন কি এখানে, যে ব্রহ্মসূত্রই হচ্ছে বেদান্ত দর্শনের মূল মানে দার্শনিক ভিত্তি। ভেরি ইম্পর্টেন্ট এটা। এই তারপরে কি গেছে, ব্রহ্মসূত্র মহাভারতের পূর্বেই রচিত হয়েছিল, ওগুলো লাগবে না আর কি, এগুলো আসবে না সাধারণত। বাস এই পর্যন্ত খেলা কমপ্লিট, আশা করি খেলা ডান। বাস
এইখান থেকে সমাপ্ত করছি। পরবর্তী পার্টে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছি কি ব্রহ্মসূত্রের উপর রচিত বিভিন্ন ভাষ্য ও মতবাদ। এইখান থেকে যে ভাষ্যগুলো রয়েছে না, এই ভাষ্য থেকে বিশ্বাস করবে না, যে কোনো অবস্থায় 200% গ্যারান্টি লিখে রাখো, যে কোনো অবস্থায় একটা কোশ্চেন আসতেই হবে এখান থেকে। এই 5টা ভাষ্য রয়েছে, মানে পঞ্চ বেদান্ত সম্প্রদায়ের যে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে কোশ্চেন আসবে সেটা পরবর্তী ক্লাসে আমরা দেখতে চলেছি, ঠিক আছে? অল দ্য বেস্ট। এই পর্যন্ত পার্ট কমপ্লিট, অর্থাৎ পার্ট 1 বেদান্ত দর্শন কমপ্লিট। পার্ট 2 এর মধ্যে আমরা আসছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।